আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে সাব্বির ভাইয়া, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল কারিগরি পাঠশালা। তো তোমরা দ্রুত জয়েন করো আমাদের ক্লাসে। আর আজকের এই অ্যাকাউন্টিং ক্লাসটাও তোমরা সরাসরি ফ্রিতে দেখতে পাচ্ছ। ওকে, আমি একটু চেক করতেছি আমাদের সাউন্ড কোয়ালিটি প্লাস বোর্ডে লেখাগুলো সব ঠিকঠাক কিনা। প্রবলেম হবে কি দ্রুত কমেন্ট দেখি রিফ্রেশ করুন। ব্যাক করুন। এখন তো ওকে, অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাকে একটা ফোনের ব্যবস্থা করে দাও। হবে না হবে না ঠিক আছে, আমি বলি তুমি কথা বলো। আচ্ছা অলরেডি 30 দিন লাগে। আচ্ছা, তোমরা সবাই অ্যাকাউন্টিং বইটা কি কিনেছো? একটু কমেন্ট করে জানাই দাও তো যে তোমরা সবাই অ্যাকাউন্টিং বইটা কিনেছো কিনা। কমেন্ট এখানে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, তো এখানে অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা রয়েছে, সাবজেক্টটা আসলে একদমই কঠিন না, অত্যন্ত সহজ একটা সাবজেক্টটা তুমি যদি বেশি না, এখান থেকে আমরা যদি গুনে গুনে 3 থেকে 4টা বা 5টা ম্যাথ করি সর্বোচ্চ, তাহলে এই বইটা তোমার কাছে কোনো ব্যাপারই না। মানে এই বইটার আসলে কি তেমন কিচ্ছু নেই। হ্যাঁ, তো এখানে ম্যাথ আছে জাস্ট, মানে একটু বড় বড় টাইপের অঙ্ক আছে, যে অঙ্কগুলো খুবই সহজ কিন্তু দেখতে একটু বিশাল বড় বড়। তো অত প্যারা নিও না ভাইয়েরা, এটা হয়ে যাবে, সব ম্যাথ করাই দেবো, সমস্যা নেই, যতটুকু পারি চেষ্টা করব। আর আমি শুরু থেকেই একটু তোমাদের আজকে মূলত এই বই সম্পর্কে একটু বেসিক দিব। হ্যাঁ, বেসিক দিব আসলে এই বইটাতে আসলে কি কি আছে, হ্যাঁ তার একটা বেসিক দেব। আচ্ছা, আমি এখানে লাইভ কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখো, তো এই যে প্রথম অধ্যায়ে আমরা যদি দেখি, প্রথম অধ্যায়ে কী আছে বলো তো? প্রথম অধ্যায়ে আছে হিসাব বিজ্ঞানের ধারণা। ঠিক আছে, এই প্রথম অধ্যায়ে যে হিসাব বিজ্ঞানের ধারণা আছে, এই ধারণাটা তোমাদের আমি দিচ্ছি একটু করে। হ্যাঁ, তো এই যে হিসাব বিজ্ঞানটা আসলে কেন, মানে কোথা থেকে আসলো, কীভাবে আসলো, কেন দরকার, কী জন্য আমরা হিসাব বিজ্ঞানটা পড়বো। আমরা ডিপ্লোমায় পড়াশোনা করতেছি, আমরা অনেকে সিভিলে পড়তেছি, অনেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এই সকল ডিপার্টমেন্টে পড়ে আমাদের এই বইটার কী প্রয়োজন, মানে কী দরকার, আমরা কেন পড়বো, তাই কিনা বলো তো? অবশ্যই প্রয়োজন আছে, প্রয়োজন আছে বিধায় এই বইটা
আমাদের পড়তে দিছে, তাই তো? আচ্ছা দেখো, তো এখানে আমাদের এই বইটা মূলত যদি ধরো যে আমরা কেউ উদ্যোক্তা হই, সাপোজ মানে ধরে নাও যে তুমি একজন উদ্যোক্তা, তুমি একজন ব্যবসায়ী হতে চাচ্ছ, তো তুমি একটা ব্যবসা করবা। তো তোমার ব্যবসা করতে গেলে অবশ্যই তোমাকে জানতে হবে যে আমার এই ব্যবসায় আহ, লাভ হবে নাকি ক্ষতি হবে, আমি কি আমার পরিকল্পনা কি, আমি ফিউচারে আসলে এখান থেকে মুনাফা অর্জন করতে পারবো কি না, এই সমস্ত বিষয়ে তোমাকে জেনে বুঝে তারপর তোমার ব্যবসা স্টার্ট করতে হবে। তো এই যে তুমি যে ব্যবসা স্টার্ট করবা, এগুলোকে অবশ্যই কোনো এক জায়গায় লিপিবদ্ধ করতে হবে। তুমি যে একটা ব্যবসা স্টার্ট করবা, তুমি কি করবা, কোনো এক জায়গায় এটা কি করবা, লিপিবদ্ধ করবা যে আমি আজকে একটা ব্যবসা করব। বর্তমানে আমাদের উত্তরবঙ্গের সবথেকে জনপ্রিয় ব্যবসা চলতেছে এই মুহূর্তে, মানে সিজনাল ব্যবসার যদি কথা বলি, এই মুহূর্তে আমের ব্যবসা, হাড়িভাঙ্গা আমের ব্যবসা চলতেছে। তো ছোটোখাটো অনেক উদ্যোক্তা তোমরা আমাদের এখানে দেখতে পারবা। রংপুরের সবথেকে সুস্বাদু পদাগঞ্জের মানে আম, সেটা হচ্ছে হাড়িভাঙ্গা আম, সেই আমের উদ্যোক্তা দেখতে পারবা। ছোটোখাটো মানে একদম যদি বলি যে ইয়ং জেনারেশনের ছেলেপেলে থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই মূলত এই আমের ব্যবসা প্রতিনিয়ত এই সময়টা করে, মূলত করে। হ্যাঁ, সবাই করে বলতে যারা আর কি আমের সাথে আম রিলেটেড তারা করে, মানে এটা সিজনাল ব্যবসা আর কি। তো এই ব্যবসা ধরো ওরা এক একজন কি উদ্যোক্তা, তাই না? ওরা কি করে, ওরা এক ফার্স্ট হচ্ছে একটা আমের বাগান ক্রয় করে, আমের বাগানটা ক্রয় করার পরে অথবা দেখা যায় যে কারো কারো নিজেরই আমের বাগান রয়েছে, তারা নিজেই কি করে আম ফলায়, আমটা ফলানোর পরে সে আমটাকে বাজারজাত করে মার্কেটে পৌঁছায় দেয়, তাই না? তো ঠিক তেমনই তারা এক একজন কি উদ্যোক্তা। তো বিষয়টা হচ্ছে ঠিক এমনই যে ধরো তুমি সাপোজ তুমি একজন উদ্যোক্তা, তুমি হচ্ছ নিজেকে তুমি একজন, ধরো যে তুমি একটা প্রোডাক্ট তৈরি করেছো। প্রোডাক্ট বলতে গেলে আমি বলতে চাচ্ছি যে ধরো সাপোজ এই হাতের বইটা তুমি তৈরি করছো, এই বইটা কি করছো তুমি তৈরি করছো, মানে এই বইটা তুমি লিখছো, লেখার পর এই বইটাকে তুমি প্রেসে গিয়ে এই বইটা ছাপাখানার দোকান থেকে সুন্দরভাবে বইটা বানায় নিছো। তো এই বইটা বানায় নিতে গিয়ে তোমাকে অনেক কিছু বিষয় দেখতে হচ্ছে, যেমন হচ্ছে এই বইটার ভবিষ্যৎ কি, এই বইটার ফিউচার কি, এই ফিউচার সম্পর্কে তোমাকে জানতে হচ্ছে যে আমার এই বইয়ের ফিউচারটা কি, আমি কেন এই বইটা বানাইলাম, কার জন্য, কার উদ্দেশ্যে বানাইলাম, ঠিক আছে? তো এইটা মেইনলি বলা হয় এটাকে অডিয়েন্স টার্গেট করা। তুমি কাকে টার্গেট করে বইটা বানাচ্ছ, তোমার আসলে টার্গেটটা কারা, মানে কাদের জন্য বানাচ্ছ, এইটা একটা পরিকল্পনা তোমাকে করতে হয় অ্যাট ফার্স্ট, শুরুর দিকেই করতে হবে। দেন তারপর হচ্ছে তুমি যে এখানে বইটা বানাইতে গিয়ে তুমি কিছু জিনিস ইনভেস্ট করলা, মানে এখানে কিছু কিছু জিনিস তুমি টাকা খরচ করে এখানে তুমি বিনিয়োগ করলা। তোমাকে অবশ্যই তোমাকে কি করতে হচ্ছিল, তোমাকে এই বইটা বানানোর জন্য তোমাকে কাগজ কিনতে হয়েছে, এই কভার পৃষ্ঠার জন্য আলাদাভাবে একটা টাকা খরচ করতে হয়েছে, এবং তুমি যে ছাপাখানার দোকান থেকে করছো তাদেরকে একটা আলাদা খরচ দেওয়া আছে। এই সমস্ত সব খরচ একত্রে যদি করো তাহলে তুমি একটা মোট একটা বিনিয়োগ করছিলা, তাই না? তো এই বিনিয়োগ করার পর তুমি কি করলা, এই বইটা বের করলা, বইটাকে কি করবা, এখন তুমি বাজারজাত করবা। তো বাজারজাত করতে গিয়ে দেখতে পারলা যে বইটাকে আমি যদি এত টাকায় বিক্রি করি তাহলে আমার ধরো যে 5% লাভ হচ্ছে, বা আমি দেখতে পাচ্ছি যে একটা বই বিক্রি করলে আমাকে 50 টাকা লাভ বের হচ্ছে এক বই থেকে। তো এরকম বিষয়টা তুমি কি করলা, বিক্রি করলা। তো বিক্রি করার পর লাভ পেয়ে গেলা, এইভাবে তোমার বই ব্যবসা দিনের পর দিন চলতেই থাকলো। তো একটা সময় গিয়ে তুমি চিন্তা করলা যে আজকে ধরো আমার মাস হয়ে যাচ্ছে, আমার বই বিক্রি করতেছি, আমার মাস হয়ে গেছে, তো আমি মাসের শেষে কী করবো, আমি এখন দেখবো আমি কত টাকা লাভ করলাম নাকি লস করলাম। আমি এতক্ষণ থেকে যে কথাগুলো বললাম এই সমস্ত কথাগুলোই কিন্তু তোমাকে মানে লিপিবদ্ধ করতে হবে কোনো এক জায়গায়, কী করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। তো লিপিবদ্ধ বোঝাচ্ছি মানে কোথাও এক জায়গায় তুমি লিখে রাখতেছো যে আমি আসলে বইটা কেনা, মানে বইটা তৈরি করতে আমার এত টাকা খরচ হয়েছে, এত টাকা আমার ক্যারিং খরচ, এত টাকা আমার যাতায়াত খরচ, এত টাকা এখানে পড়ছে, অত টাকা ওখানে গেছে। তো সমস্ত খরচ টরচ করছো, তারপরে বই বিক্রি করছো, প্রতিটা বই যে বিক্রি করছো সেই বিক্রি খরচটাও তুমি প্রতিদিনের খরচ তুমি প্রতিদিনে কী করছো, লিপিবদ্ধ করছো। তো মাস শেষে বা বছর শেষে দেখা গেছে তুমি হিসাব করতে বসছো যে আমি এই বছরে আসলে আমার বইয়ের ব্যবসায় কতটুকু লাভ করলাম বা কতটুকু লস করলাম। তো মূলত মেইনলি যে মূল থিমটা আমি এতক্ষণ থেকে তোমাদের বোঝাতে চাচ্ছি যে হিসাব বিজ্ঞানটা আসলে কি। হিসাব বিজ্ঞানটাই মূলত হচ্ছে তুমি যে ওই যে লিপিবদ্ধ করছো বইটা তৈরি করতে গিয়ে, কোথায় লিপিবদ্ধ করছো, কোনো এক গ্রন্থে, কোনো এক বইয়ে, কোনো এক খাতায়। এই যে লিপিবদ্ধ করছো, কি লিপিবদ্ধ করছো,
সমস্ত খরচ হিসাব যা আছে, যা যাবতীয় আর্থিক লেনাদেনা আছে সব কিছু সেখানে লিপিবদ্ধ করছো, এবং লিপিবদ্ধ করে তুমি বছরের শেষে সেখান থেকে তুমি বুঝতে পারছো যে তুমি একটা মানে এমন একটা কার্যক্রম জানতে পারছো যে সেখানে তোমার এত টাকা লাভ হয়েছে বা এত টাকা লস হয়েছে, বা তোমার ক্রয় ছিল এত টাকা, বিক্রয় হয়ে গেছে এত টাকা, মানে সমস্ত হিসাবটা তুমি বছরের শেষে জানতে পারছো। এই যে এতগুলো বিবরণী তুমি তোমার খাতায় বা বইয়ে বা ডায়েরিতে বা যেখানে লিপিবদ্ধ করছো, এই বিষয়টাই মূলত আমাদের কি, এই বিষয়টা হচ্ছে মূলত আমাদের হিসাব বিজ্ঞান। আশা করি বুঝতে পারছো। হিসাব বিজ্ঞান ক্লিয়ার? হিসাব বিজ্ঞান ক্লিয়ার হলে একটু কমেন্ট করে জানাই দাও। আচ্ছা, তাহলে তোমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা পেলা। এখন আমরা হচ্ছে বইয়ের ভাষায় জানবো যে আসলে হিসাব বিজ্ঞানটা কাকে বলে। বইয়ের ভাষায় যে বইয়ের সংজ্ঞা দেওয়া আছে সেই সংজ্ঞা থেকে তোমাদের একটু বলি। দেখো, বইয়ের ভাষায় বই যিনি লিখেছেন এই বইটা, তিনি বলছেন সেটা হচ্ছে যে শাস্ত্র কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করার যে কৌশল শিক্ষা দেয়, এবং যা থেকে নির্দিষ্ট সময় শেষে আর্থিক অবস্থার ফলাফল নিরূপণ করা যায়। আমি যে কথাগুলোই তোমাদের এতক্ষণ থেকে বললাম সেই কথাগুলোর সামারিটা, অর্থাৎ সারাংশ সারমর্ম হিসাবে এই সংজ্ঞাটা আমি একটু আরেকবার ভেঙে ভেঙে তোমাদের মানে বোঝানোর চেষ্টা করি। দেখো, হিসাব বিজ্ঞান কাকে বলে? যে শাস্ত্র কথার অর্থ বলতে এখানে বোঝাচ্ছে যে পদ্ধতি, এইটাই আর কি। মানে যে পদ্ধতিতে কি করতেছো, কোনো ব্যক্তি, ধরো তুমি বা আমি, কোনো একটা ব্যক্তি কি করতেছি, কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, ধরো আমাদের এই প্রতিষ্ঠানের কথা বলি, এটা একটা কি, এটা একটা কোচিং সেন্টার বা এটা একটা কোর্স সেল করা একটা প্রতিষ্ঠান, তাই না? তো এই যে একটা প্রতিষ্ঠান, বা তুমি একটা উদ্যোক্তার কথা যদি বলি, বা তুমি নিজেই, হ্যাঁ, তো তোমরা কি করতেছো, তোমরা হচ্ছে যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করতেছো। হিসাবের বইতে মানে হিসাব করা হয় যে বইতে, সেই বইয়ের মধ্যে তুমি সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করতেছো যে আমার আজকে এত টাকা আমি মালামাল ক্রয় করছি, আমি আজকে এত টাকা মালামাল বিক্রয় করছি, এই বিষয়গুলো তুমি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করছো। ঠিক আছে? তারপর দেখো, লিপিবদ্ধ করার কৌশল শিক্ষা দেয়। লিপিবদ্ধ করার কৌশল মানে কিভাবে আমি হিসেবের বইতে কিভাবে আমি লিখব, সেই কৌশলটা তোমাকে শিক্ষা দেয় এই তোমার হিসাব বিজ্ঞান। তারপর দেখো, তারপরে এবং যা থেকে নির্দিষ্ট সময় শেষে আর্থিক অবস্থার ফলাফল জানা যায় বা নিরূপণ করা যায়। তাহলে যা থেকে মানে কোথা থেকে? ওই হিসাবের বই থেকে। প্রথমত তোমাকে কি করলো, প্রথমত তোমাকে হচ্ছে তোমার যা যাবতীয় লেনাদেনা আছে সবগুলো হিসেবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করার কৌশল শিখাই দিল কে? এই হিসাব বিজ্ঞান শিখাই দিল। দেন তারপর কি করলো, তারপর হচ্ছে তুমি যা থেকে মানে ওই হিসাব বিজ্ঞানের বই থেকে, হিসেবের বই থেকে তুমি একটা সময় শেষে, একটা নির্দিষ্ট সময় শেষে সেখান থেকে তুমি তোমার আর্থিক অবস্থা নিরূপণ করতে পারবা বা আর্থিক অবস্থা জানতে পারবা যে এখন আমার কি অবস্থা, আমি কি ব্যবসায় কি লস খাইলাম নাকি লাভ হইলাম, মানে এই বিষয়টা। তো মূলত সব মিলায় সংজ্ঞাটা যদি আমি বলি যে শাস্ত্র কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের কি করে, যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করার কৌশল শিক্ষা দেয়, এবং যা থেকে আমরা নির্দিষ্ট সময় শেষে একটা কি আর্থিক অবস্থা নিরূপণ করতে পারি বা একটা কি আর্থিক অবস্থার ফলাফল জানতে পারি, সেটাই হচ্ছে আমার মূলত হিসাব বিজ্ঞান। এটাই সংজ্ঞা। আশা করি বুঝতে পারছো, সংজ্ঞাটা অনেক ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন আসো
এখন আসো যে এই যে হিসাব বিজ্ঞান, এই হিসাব বিজ্ঞানটা আসলে কে তৈরি করছে, বা এই হিসাব বিজ্ঞান পদ্ধতিটা কোনো এক ব্যক্তি অবশ্যই উদ্ভাবন করেছেন। আমরা জানি যে আমরা জন্মলগ্ন থেকে যত কিছু পড়াশোনা করে আসতেছি সব কিছুর পেছনে কেউ না কেউ আছে। কিছুদিন মানে আমরা যখন কোনো সূত্র পড়তে যাই বা কোনো ম্যাথমেটিক্স টার্ম বা ফিজিক্সের কোনো কিছুটা পড়তে যাই, সব কিছুর পেছনে কেউ না কেউ একটা জিনিস সূত্র আবিষ্কার করে গেছেন বা একটা কিছু উদ্ভাবন করে গেছেন। ঠিক তেমনি এই হিসাব বিজ্ঞান আসলে যিনি উদ্ভাবন করেন তিনি হচ্ছেন লুকা ডি প্যাসিউলি। তিনি একজন জনক, হিসাব বিজ্ঞানের জনক তাকে বলা হয়, এবং তার নাম হচ্ছে লুকা ডি প্যাসিউলি। লুকা ডি প্যাসিউলি, এটা কিন্তু মনে করো পরীক্ষায় আসছে এই এটা প্রশ্নটা, যে আসলে হিসাব বিজ্ঞানের জনক কে। হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা ডি প্যাসিউলি। প্যাসিউলি খুবই কিন্তু সেন্সিটিভভাবে বানানগুলো তোমাদের মনে রাখতে হবে, খুবই সেন্সিটিভভাবে। লুকা ডি প্যাসিউলি, ঠিক আছে? ভালোভাবে এই বানানটা স্পেলিংগুলো ভালোভাবে ইংলিশে স্পেলিংগুলো মনে রাখতে হবে। LUCA লুকা, LUCA লুকা, DE লুকা ডি প্যাসিউলি, PACIOLI লুকা ডি প্যাসিউলি। ওকে, তাহলে এই লুকা ডি প্যাসিউলি বানানটা তোমাদের কি করতে হবে? সালমান আল মুক্তাদি বলছো যে আজকে রুটিনে তো ডিজিটাল ইলেকট্রনিক্স ক্লাস ছিল না, তাহলে ক্লাস হলো কেন? ভাইয়া ডিজিটাল ইলেকট্রনিক্স এটা কিন্তু তোমাদের না, যারা ইলেকট্রনিক্সে বা কম্পিউটারে আসো তোমাদের কিন্তু এই ক্লাসটা না। মানে আমি আজকে কিছুক্ষণ আগে একটা পেজের মধ্যে ক্লাস নিয়েছিলাম, এটা হচ্ছে শুধুমাত্র ডিজিটাল ইলেকট্রনিক্স। কিন্তু তোমরা যারা কম্পিউটার এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আছো তোমাদের জন্য হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স 2, ঠিক আছে? ওকে, দেখো তাহলে আমাদের যে হিসাব বিজ্ঞানের জনক বা যে হিসাব বিজ্ঞান যিনি উদ্ভাবন করেন তিনি হচ্ছে লুকা ডি প্যাসিউলি। ওকে, আচ্ছা, তো এই লুকা ডি প্যাসিউলি সর্বপ্রথম তিনি একটা গ্রন্থ আবিষ্কার করেন বা একটা বই আবিষ্কার করেন। মানে তিনি একটা বই তৈরি করে যান, সেই বইয়ের মধ্যে সব কিছু লিপিবদ্ধ করে দেন যে আসলে আমরা কিভাবে হিসাব নির্ণয় করতে পারবো, বা যা মানে কিভাবে আমাদের হিসাব করলে আমরা একটা ভালো ফলাফল পাবো, বা কিভাবে নিয়মটা আসলে হিসাবটা মানে খাতার মধ্যে বা ওই বইয়ের মধ্যে কিভাবে উল্লেখ করতে হবে এইটার নিয়মের জন্য তিনি বই একটা আবিষ্কার করে গেছেন। তো এই বইটার নাম তিনি দিয়েছিলেন যে সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রোপারশনেট প্রোপারশনা লিটা। নামটা একটু বড় লাগতেছে হয়তো তোমাদের কাছে, বাট নামটা তোমরা কয়েকবার প্র্যাকটিস করবা বাসায়, তাহলে সহজ লাগবে। তাহলে আমি আরেকবার বইয়ের নামটা বলতেছি তোমাদের। তিনি যে গ্রন্থটা আবিষ্কার করেছেন বা যে গ্রন্থটা তিনি লিখেছেন সেই গ্রন্থটির নাম হচ্ছে সুম্মা ডি এরিথমেট্রিকা জিওমেট্রিয়া প্রোপারশনেট প্রোপারশনা লিটা। আমি একটু বোর্ডে চেষ্টা করি না লেখার, হ্যাঁ। সুম্মা ডি SUMMA, সুম্মা ডি এরিথমেটিকা ARITHMETICA এরিথমেটিকা। তারপরে জিওমেট্রিয়া GEOMETRIA জিওমেট্রিয়া। সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপার PROPORTIONAT প্রপারশনেট। তারপরে প্রপারশনলিটা প্রপরশনালিটা LITA প্রপারশনালিটা, ঠিক আছে? তো এই স্প্লিংটা সুন্দরভাবে তোমাদের জানতে হবে। এক ভাই প্রশ্ন করছো যে এটা কোন ডিপার্টমেন্ট? যাদের অ্যাকাউন্টিং সাবজেক্ট আছে শুধুমাত্র তাদের জন্য। তো মূলত আমাদের প্রথম অধ্যায় থেকে যদি বলি আরেকটু বিষয়, যে আসলে আমাদের হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি। প্রথম অধ্যায়ে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলে আমাদের হিসাব বিজ্ঞানের কি উদ্দেশ্য, মানে কারণটা কি কারণে আমরা হিসাব বিজ্ঞান শিখবো বা জানবো।
তো হিসাব বিজ্ঞানটা জানতে হলে আমাদের কি করতে হবে, এখানে জানতে হবে যে উদ্দেশ্যগুলো, সেগুলো হচ্ছে আর্থিক লেনদেনের স্থায়ী হিসাব রাখা এবং আর্থিক ফলাফল নির্ণয় করা। আর্থিক লেনদেনের স্থায়ী হিসাব রাখা এবং আমাকে আর্থিক ফলাফল, এটা তোমরা বুঝতেই পারতেছো, আমাকে একটা কি হিসাব রাখতে হবে, সেখান থেকে তার ফলাফল নির্ণয় করতে হবে। এটা বুঝতে পারতেছো যে মনে করো যে আমি কি করলাম, আমার একটা ব্যবসা আছে, আমি ওই ব্যবসা কি করলাম, ফলাফলগুলো আমি হিসাবগুলো লিখতেছি, হিসাবগুলো লেখার পর দিন শেষে আমার ফলাফলটা কি সেটাই বোঝাচ্ছে। তারপর দেখো, তারপর বলছে যে হিসাবে চুরি ও জালিয়াতি রোধ করা। এটা কিন্তু অবশ্যই হিসাবের তোমার চুরি জালিয়াতি মানে অপকর্ম বা মানে ঝামেলা কোনো যাতে না হয়, এটা তোমার রোধ করবে এই তোমার ডকুমেন্ট যেটা থাকতেছে, তুমি যেটা হিসাবে খাতায় লিখবা, এটা লিখলে তোমার যে হিসাবের কোনো চুরি বা জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এটাও একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তারপরে হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তাহলে আমরা যদি সব কিছু হিসাব রাখি দেই, মানে হিসাব করে রাখি, তাহলে আমরা গাণিতিকভাবে এই শুদ্ধতা সহজেই যাচাই করতে পারবো যে আমার হিসাবটা শুদ্ধ নাকি মানে সমস্যা আছে। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা বিষয় তোমাদের জানতে হবে যে মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টি করা। মূল্যবোধ এবং জবাবদিহিতা সৃষ্টি করা, এটা কেমনে, মানে মূল্যবোধ এবং জবাবদিহিতা কেমনে সৃষ্টি হবে, মানে উদ্দেশ্যটা, হিসাব বিজ্ঞানের যে উদ্দেশ্যটা, যে মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টি করা। তো আমি একটু এই বিষয়টা একটু ভেঙে দিই তোমাদের। জবাবদিহিতা কথার অর্থ হচ্ছে, আমি ধরো যে আমার ব্যবসায় সাপোজ আমি আম কিনেছিলাম, যে আমি 1 কেজি আম কিনেছি, আমার মানে আমি 1 কেজি আম কিনেছি বলতে আমি 1 কেজি আম বিক্রি করলাম, ধরো সাপোজ, মানে আমার কাছে আম আছে অনেকগুলো, তো আমি 1 কেজি আম বিক্রি করলাম। তো আম বিক্রি করে দেখা গেল মানে আম বিক্রি করলাম যখন, তখন তাকে আমি একটা মেমোতে লিখে দিলাম যে আমি কী করলাম, একটা মেমো করে দিলাম তাকে, মানে যিনি কিনলো তাকে আমি একটা রিসিপ্ট দিলাম যে দেখেন মানে আমার রিসিপ্টে এত টাকা আম, এত টাকা দরে, এত টাকা কেজিতে আপনি এত টাকা হয়েছে। তো এই বিষয়টা তিনি যখন রিসিপ্টটা হাতে নিল, পরবর্তীতে তিনি বাসায় গিয়ে আমটা খুললো, আমটা খুলে আমটা তিনি তার ধরো যে সাপোজ তার বাসায়ও একটা ওয়েট মেশিন আছে, তিনি সেখানে ওয়েট করলেন। ওয়েট করে দেখার পর তিনি দেখতে পারলেন যে তার আম ওখানে কম ছিল, মানে ওজনে কম ছিল। তো ওজনে কম ছিল, কিন্তু আমি কিন্তু ঠিকই লিখে দিয়েছিলাম, ওয়েট করে ওনার সামনে ওয়েট করে আমি লিখে দিয়েছিলাম, বাট তারা ওখানে ওয়েট কম। এই যে মানে ওই পেপারসটা ওনাকে আমি যেটা ডকুমেন্ট দিছিলাম, এই ডকুমেন্টটার কারণে কিন্তু উনি আমাকে এসে কিছু বলতে পারবে না, মানে জবাবদিহিতা উনি আমাকে করতে পারবে না। হ্যাঁ, এটা এটা বিষয়। হ্যাঁ, এই 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 যে ডকুমেন্টটা রাখা, এই যে ডকুমেন্টটা রাখলাম, যার কারণে কি করতে পারলো না, তিনি আমাকে বলতে পারলো না যে আপনি আমাকে আম কম দিছিলেন, ওয়েটে বা ওজনে কম দিছিলেন। তো এটা হচ্ছে মূলত একটা বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় এখান থেকে জানতে হবে যে হিসাব বিজ্ঞানের সুবিধাসমূহ কী কী, মানে সুবিধা কী কী আমরা পাই। তো মূলত সুবিধার মধ্যে ওই যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো বললাম কিছুক্ষণ আগে, সেই উদ্দেশ্যগুলোই কিন্তু সুবিধা। তুমি যদি উদ্দেশ্য পড়ো তোমার জন্য সুবিধা হয়ে যাবে, আর তুমি যদি সুবিধা পড়ো তাহলে তোমার উদ্দেশ্য হয়ে যাবে, একই বিষয়, ঘুরে ফিরে একই। ঠিক আছে, যেমন এখানে যদি আমি উদ্দেশ্য সুবিধাগুলো বলি, যে কারবারের সঠিক লাভ লোকসান নির্ণয় করা। কারবার কথাটা তোমরা এখানে বারবার শুনবা, আমি আগেই ক্লিয়ার করি দিই কারবার জিনিসটা কি। কারবার কথাটা কিন্তু বারবার তোমরা শুনে থাকবা। তো কারবার কথাটা হচ্ছে তোমার ব্যবসা প্রতিষ্ঠানকেই মূলত কারবার বলে। মানে তোমার যে দোকান, ধরো সাপোজ তোমার একটা দোকান আছে, তোমার ওই দোকানটাই হচ্ছে কারবার। ঠিক আছে, তো এই কারবার মানে তোমার দোকানে যে লাভ লোকসান এইটা তুমি নির্ণয় করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, একই বিষয় তোমরা যদি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো পড়ো, তাহলে এখানে তোমরা হিসাব বিজ্ঞানের সুবিধা অসুবিধাগুলো, এক কথায় সুবিধাগুলো বুঝতে পারবা। ওকে, তাহলে প্রথম অধ্যায়ে আমরা তেমন কিছু আর পড়ার মতো দেখতেছি না, প্রথম অধ্যায়ে এতটুকুই ছিল পড়ার মতো। তারপরেও আমি এখানে আরেকটা প্রশ্ন বলি যে এখানে ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা উল্লেখ করো। ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কী জন্য প্রয়োজন? 3টা প্রশ্নই প্রায় সেম। এর আগে আমরা উদ্দেশ্য দেখলাম, তারপর দেখলাম কি সুবিধা, এবং ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা। প্রায় 3টা কিন্তু সেম কোশ্চেন, এবং তোমরা চাইলে সেম উত্তর লিখতে পারো। দেখো, ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আমরা এখানে লাভ লোকসান নিরূপণ করতে পারবো, ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবো। ব্যয় নিয়ন্ত্রণ বলতে আমার প্রতিষ্ঠানে আমি যদি 10 টাকার আম কিনতে গিয়ে
তোমার হচ্ছে ব্যয় করে ফেলি 15 টাকা, তাহলে কি আমার লস হবে না? মানে আমার তো ক্ষতি। আমাকে ব্যয়টা নিয়ন্ত্রণ করতে হবে। 10 টাকার আম কিনতে গিয়ে আমি যদি 50 টাকায় অটো ভাড়া দিয়ে যাই, তাহলে কি জিনিসটা আমার মানে খুব একটা কি আমি সেখান থেকে বেনিফিট পাবো, সেখান থেকে আমি লাভ পাবো? পাবো না কিন্তু। তো ব্যয়টা আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো দেখো, তহবিল তছরূপ প্রতিরোধ। আমাকে আমার তহবিলটা মানে আমি যে মূলধনটা নিয়ে আমি ব্যবসায় নেমেছি, আমার যে মূলধন, সেই মূলধনের নিয়ন্ত্রণ করতে হবে। মূলধনটাকে আমাকে প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে, যাতে আমার মূলধনটা সহজেই নিঃশেষ হয়ে না যায়। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখতে হবে। পরিকল্পনা প্রণয়ন। আমি যে ব্যবসা করতেছি, আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি আজকে একটা 50 টাকা দিয়ে একটা ধরো আম কিনলাম, 1 কেজি আম কিনলাম, পরবর্তীতে আমি এই আমটা বিক্রি করতে পারবো কি না, তার আগে কি আমটা আমার পচে যাবে? এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। এইটাই হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। তারপরে প্রমাণপত্র। প্রমাণপত্রটা কি? ওই একই বিষয়, তোমাকে একটা ডকুমেন্ট রাখতে হবে, বা তোমাকে একটা হচ্ছে দলিলপত্র রাখতে হবে, বা তোমাকে একটা হচ্ছে পেপারস রাখতে হবে, যেখানে তোমার প্রমাণ থাকবে যে আমি আমার ব্যবসার জন্য আমি এত টাকার আম কিনেছিলাম এবং এত টাকার আম বিক্রি করেছি। এটাই হচ্ছে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের মানে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা। তো প্রথম অধ্যায় শেষ, প্রথম অধ্যায় ক্লোজ। ঠিক আছে, আশা করি প্রথম অধ্যায়ে আর তোমাদের কোনো সমস্যা নেই। অভিজিৎ দাস বলছো, ভাই প্রথম অধ্যায় থেকে কোনো রচনামূলক প্রশ্ন আসে না? না, প্রথম অধ্যায় থেকে কোনো রচনামূলক প্রশ্ন আসে না। আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই আগে। হ্যাঁ, এই বই থেকে কথায় লেখার মতো, কথায় কথায় মানে তুমি যে লিখতেছো একটা প্রশ্নের উত্তর লিখবা, কথায় লেখার মতো তেমন কোনো রচনামূলক আসে না। এখান থেকে যদি তুমি তাকাও, তুমি যদি শেষে গিয়ে প্রশ্নের দিকে তাকাও, যদি দেখো, তাহলে হচ্ছে আমরা একটু দেখি যে আসলে প্রশ্নগুলো আমি এখানে বইয়ের কি প্রশ্ন আছে। তো আমার বইয়ের শেষের দিকে, এই বইয়ে নাই, এটা বই হচ্ছে 22 প্রবিধানের প্রথম বই। আমাকে হচ্ছে 22 প্রবিধানের দ্বিতীয় বইটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, আরেকটা বিষয়, যেহেতু আমি নিজেও পরীক্ষা দিয়েছি, এখানে রচনামূলকে তেমন কোনো লিখিত মানে কথায় লেখার মতো প্রশ্ন আসে না, রচনামূলকে ম্যাথ আসে। একটা ম্যাথ হচ্ছে জাবেদা। হ্যাঁ, এই ম্যাথের মধ্যে 10 মার্কস থাকে। আরেকটা ম্যাথ আছে, এটা হচ্ছে উদ্ধৃতিপত্র, সেখানেও সম্ভবত 15 মার্ক থাকে, সেখানে 15 মার্কসের মতো থাকে। তো আমি একটা তোমাদের যে বিষয়টা জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা কিন্তু এই কথাগুলোতে মানে আমাদের কিন্তু 1 থেকে 3 অধ্যায় বা 4 অধ্যায় তেমন মানে তোমাদের ম্যাথের মতো কি তেমন কিছু নাই যে ম্যাথ তোমাদের করাবো, তেমন কিচ্ছু নাই। আমি চাইলে কিন্তু ডিরেক্ট মানে ম্যাথে চলে যেতে পারি। ম্যাথ হচ্ছে আমাদের শুরু হবে তোমাদের কত অধ্যায় থেকে জানো? 4 অধ্যায় থেকে ম্যাথ শুরু। না না সরি, 5 অধ্যায় থেকে ম্যাথ শুরু। 5 অধ্যায় থেকে ম্যাথ শুরু হবে। আমরা চাইলে কিন্তু সরাসরি 5 অধ্যায়ে চলে যেতে পারি। এই আগের অধ্যায়গুলোতে তেমন কিছু নাই। তারপরেও আমি চেষ্টা করব পরবর্তী একটা ক্লাসে তোমাদের হচ্ছে 1 থেকে 1 অধ্যায় তো আজকে শেষ হয়ে গেল, 2 থেকে শুরু করে একদম 4 অধ্যায় পর্যন্ত আমি একটা ক্লাসে টানা শেষ করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি এটা করে দিব, নাকি আজকে আরও একটু টানবো বলো? আমি আসলে কিছুক্ষণ আগে একটা ক্লাস নিয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো ক্লাস একটা নিলাম। তো ওই ক্লাসে আমাকে অনেকক্ষণ কথা বলা লাগছে, যার কারণে আমি একটু নিজেকে টায়ার্ড ফিল করতেছি। এখন তোমরা কি যদি চাও, তাহলে আমি এই বইটার আরও কিছু অধ্যায় তোমাদের বলি। তুষার দেবনাথ বলছো, ভাইয়া আবার ম্যাথ? জি ভাইয়া, ম্যাথ আছে, আর একটু টানবো। ঠিক আছে জি, আর একটু টানতেছি ভাইয়া। আজকেই 2, 3, 4 শেষ করে দেন। আজকেই 2, 3, 4 শেষ করবো। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করতেছি। আচ্ছা, ট্রাই করতেছি, দেখো। ওকে, তো এখন 2 অধ্যায়
2 অধ্যায়ের কথা যদি তোমাদের বলি, লেনদেন বিশ্লেষণ। লেনদেনটা আসলে কি, লেনদেনটা আসলে কি সেই সংজ্ঞাটা আমরা জানবো। লেনদেনের সংজ্ঞাটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো বস্তু বা সেবা কর্মের আদান প্রদানকে লেনদেন বলে। আচ্ছা, লেনদেন বলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো বস্তু বা সেবা কর্মের আদান প্রদানকে, বুঝো কিন্তু ভালো করে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সেটা তোমার কাছে টাকা হতে পারে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সেটা তোমার কাছে কি হতে পারে? টাকা হতে পারে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য টাকা ছাড়াও কিন্তু আরও অনেক কিছু হতে পারে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বস্তু মানে সেবা প্রদানের আদান প্রদান। একটা জিনিস দেখো, আমরা কিন্তু এই যে কোর্স বিক্রি করতেছি, তোমরা অর্থ দিয়ে কোর্স কিনতেছো, তাই কি না? আমরা কি তোমাকে কোনো বস্তু দিচ্ছি? একটা জিনিস চিন্তা করো ভালো করে, অর্থ দিয়ে কিন্তু কিনতেছো, বাট তোমাকে কি কোনো বস্তু দিচ্ছি, মানে তোমাকে বিনিময়ে কি কোনো কি দিচ্ছি বলতো? বিনিময়ে তোমাকে কোথাও কোনো কিছু দিচ্ছি? কোর্স তো তোমরা দেখতেছো, এখানে তোমাদের মানে তোমরা দেখতেছো, কান দিয়ে শুনতেছো, এটা কিন্তু তোমরা ধরতে পারতেছো না, ছুঁইতে পারতেছো না, তাই কিনা বলো তো? এটা কিন্তু সেবা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সেবা। ডক্টররা যে ট্রিটমেন্ট দেন, সেই ট্রিটমেন্টটা কি তুমি ধরতে পারবা, ছুঁইতে পারবা? পারবা না। এটা কি? সেবা। এটা কি বলা হয়? সেবা। আচ্ছা, সাপোজ তুমি বাজারে গিয়ে কি করলা, তুমি হচ্ছে এক হালি কলা কিনলা, তো এই কলাটা তুমি ধরতে পারছো, খাইতে পারছো, তো এইটা তোমার কাছে একটা বস্তু, তাই না? তাহলে লেনদেন কথাটার অর্থ আসতেছে, দেখো কি লেনদেন কথাটার অর্থ হচ্ছে, খুব সুন্দরভাবে তোমাদের বোঝাই দিই, দেখো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, সেটা টাকাও হতে পারে বা অন্য কিছু হতে পারে, বা অর্থের অঙ্কে কিন্তু পরিমাপটা কিন্তু অর্থের অঙ্কে হতে হবে। হ্যাঁ, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো বস্তু বা সেবা কর্মের আদান প্রদানকে, কোনো বস্তু বা সেবা, কোনো বস্তু বলতে তুমি যদি আমার কাছে অর্ডার করতে একটা কলম বা একটা মার্কার অর্ডার করতা, আমি তোমাকে মার্কারটা দিতাম, টাকার বিনিময়ে আমি তোমাকে মার্কারটা তোমার কাছে আমি বিক্রি করতাম, তাহলে কি হতো? তাহলে এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতো, অবশ্যই হতো, এবং দেন তুমি একটা বস্তু পাচ্ছ। এবং তুমি যদি আমাকে টাকা দিছো, আমি তোমাকে একটা এরকম সুন্দর ক্লাস তোমাকে দিয়ে দিলাম, যে আমি এই ক্লাসটা আজকে বিক্রি করতেছি তোমার কাছে, তুমি আমার কাছে এই ক্লাসটা কিনে নিছো, তো এটাও কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হচ্ছে। এবং তুমি কিন্তু এখানে কোনো বস্তু পাচ্ছ না, তুমি এখানে জাস্ট কি পাচ্ছ? জাস্ট তুমি এটাকে আমাকে দেখতেছো, আমার কথাগুলো শুনতেছো, এবং আমার কথা অনুযায়ী তুমি শিখতেছো, তো এটাকে বলা হয় সেবা। আশা করি লেনদেন এর সংজ্ঞাটা তোমরা ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় একটু ফার্স্ট কমেন্ট করবা। যদি ক্লিয়ার থাকো একটু কমেন্ট করবা। ক্লিয়ার, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ঠিক আছে, দেখো তো এখানে আমরা লেনদেনের সংজ্ঞা জানলাম। এখন আমরা জানবো যে কারবারি লেনদেন বলতে কি বোঝায়। সেম মানে আমি কিছুক্ষণ আগে যে সংজ্ঞাটা দিলাম, যে লেনদেনটা কি আর কারবারি লেনদেনটা কি, মনে করো যে একই বিষয়, জাস্ট এটা কি হবে কারবারিতে, মানে কারবারি বলতে বোঝাচ্ছি তোমাকে যে এটা একটা দোকান হতে পারে বা এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, যে কোনো একটা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানকে কিন্তু কারবার বলে, একই বিষয়। কারবারও যেটা, ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু সেটাই। হ্যাঁ, তো আমি সংজ্ঞাটা বলি যে অর্থ বা অর্থের মাপকাঠিতে নিরূপিত কোনো ঘটনার ফলে ব্যবসায় বা কারবারি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার যে পরিবর্তন হয় তাকে কারবারি লেনদেন বলে। একই বিষয়, লেনদেনের যে সংজ্ঞাটা সেখান থেকে সেই সংজ্ঞাটাই থাকবে, যা শুধুমাত্র এখানে কারবারি কথাটা উল্লেখ থাকবে, যে আমার কারবারের মধ্যে যে কি হচ্ছে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যে সেবাকর্ম বা বস্তুর আদান প্রদান ঘটতেছে, এটাই হচ্ছে আমার কারবারি লেনদেন। তুমি তোমার মতো করে লিখতে পারো, ঠিক আছে। তারপর এখানে আরেকটা বিষয় জানতে হবে, দ্বৈত সত্তা। দ্বৈত সত্তাটা আসলে কি? খুবই ইম্পর্টেন্ট। দ্বৈত সত্তাটা হচ্ছে প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকে। তোমরা অনেকেই ছোট থেকে যারা কমার্সে, হয়তো এখানে কেউ কমার্সের নাই, মানে
আমি মনে করি এখানে কেউ কমার্সের নাই, যারা তোমাদের বাসায় বড় ভাই বোন থাকলে তোমরা শুনতে পারতা যে আসলে বলে যে ডেবিট ক্রেডিট, ব্যাংকে গেলেও শোনা যায় ডেবিট ক্রেডিট। যারা লেনদেন করো ব্যাংকে তোমরা অনেকেই জানো যে ডেবিটটা কি আসলে ক্রেডিটটা কি। এই ডেবিট ক্রেডিট কথাটা আসছে, এটা আসলেই মূলত হিসাব বিজ্ঞানের মেইন যে থিম, মূল বিষয়বস্তু, সেটাই হচ্ছে ডেবিট ক্রেডিট। তো এই ডেবিট ক্রেডিটটা আমি যদি তোমাদের বলি যে দ্বৈত সত্তাটাই মূলত হচ্ছে কিন্তু এই ডেবিট ক্রেডিট উভয়কে নিয়ে কিন্তু দ্বৈত সত্তা। দ্বৈত মানে দুটি, দ্বৈত মানে দুটি সত্তা, দ্বৈত সত্তা মানে দুটি সত্তা। দুটি সত্তার মধ্যে একটি সত্তা হচ্ছে ডেবিট, আরেকটি সত্তা হচ্ছে ক্রেডিট। তো এই ডেবিটটা আসলে কি, ক্রেডিটটা আসলে কি? ধরো কোনো এক ব্যক্তি সুবিধা তিনি গ্রহণ করছেন, কি গ্রহণ করছেন? সুবিধা গ্রহণ করছেন। যদি সুবিধা গ্রহণ করে তাহলে সেটা কি হবে? ডেবিট হবে। যদি সুবিধা প্রদান করা হয় তাহলে সেটা হবে ক্রেডিট। আমি সুবিধা গ্রহণ করছি, আমি ডেবিট পক্ষ। তুমি সুবিধা প্রদান করছো, তুমি কি হবে? তুমি হচ্ছে ক্রেডিট পক্ষ। ঠিক আছে, মনে রাখবা। তো আবার এই লেনদেনটা কিন্তু মূলত আমরা বলতে পারি দু প্রকার, দৃশ্যমান লেনদেন এবং অদৃশ্যমান লেনদেন। দৃশ্যমান লেনদেনটা হচ্ছে যে সকল লেনদেন আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য, কি গ্রাহ্য? ইন্দ্রিয় গ্রাহ্য এবং সচরাচর প্রতীয়মান, এবং অর্থাৎ মানে দৃষ্টিগোচর হয়, মানে আমরা চোখে দেখতে পারি। ইন্দ্রিয় গ্রাহ্য মানে আমরা চোখ কান না, মানে নাক না, সরি, চোখ কান, হ্যাঁ নাক, যদি সেটা যদি কোনো গন্ধ থাকে তাহলে আমরা নাক দিয়েও সেটা উপলব্ধি করতে পারবো, মানে ইন্দ্রিয় গ্রাহ্য আর কি। হ্যাঁ, তো লেনদেন হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে দৃশ্যমান লেনদেন এবং অদৃশ্যমান লেনদেন। দৃশ্যমান লেনদেনটা হচ্ছে যেটা দৃষ্টিগোচর, মানে যেটা তুমি চোখে দেখতে পারবা বা তোমার ইন্দ্রিয় গ্রাহ্য দ্বারা তুমি সেটাকে উপলব্ধি করতে পারবা, সেটাই হচ্ছে তোমার দৃশ্যমান লেনদেন। হ্যাঁ, যেমন হচ্ছে তুমি আসবাবপত্র ক্রয় করলা, এটা একটা দৃশ্যমান লেনদেন। বইটা ক্রয় করছো, এই বইটা ক্রয় করছো, এটা কিন্তু দেখে শুনে তো ক্রয় করছো, তাই না? এটা একটা দৃশ্যমান লেনদেন। তারপর হচ্ছে যদি অদৃশ্যমান লেনদেন বলি, তাহলে আমি বর্তমান ঠিক এই মুহূর্তে আমার হাতে একটা মার্কার আছে, এই মার্কারটা দিয়ে আমি লিখতেছি। আমি যদি চাই এই মার্কারটা যে দামে কিনেছিলাম, ধরো যে আমি সাপোজ এই মার্কারটা আমি কিছুক্ষণ আগে কিনে এনেছি, কিনে আনে আমি ধরো যে দুইটা একটা ক্লাস নিলাম, নেওয়ার পর আমি এই মার্কারটা এখন বিক্রি করব। বিক্রি করলে অবশ্যই এই মার্কারটা আমি যে দাম দিয়ে কিনেছি সেই দাম দিয়ে আমি বিক্রি করতে পারবো না, কিন্তু আমি বিক্রি করলে দেখা যাবে যে এই মানে এই মার্কার থেকে আমার দামটা, মানে যে দামে কিনেছিলাম তার থেকে কম হচ্ছে, অবভিয়াসলি কম হবে। কেউ তোমাকে আর বেশি দাম দিয়ে তোমাকে কিনবে না, কারণ তো আসলে একটা জিনিস দেখো, তোমরা যারা মোবাইল কেনো, তো ফোন বিশেষ করে মোবাইল কিনলে, মোবাইলের কথাও না বলি, ধরো যে সাপোজ তোমরা যারা বই কেনো, নতুন বই কেনার পর কি ওই বইটা পরবর্তীতে তুমি যদি বিক্রি করো, তুমি যখন নতুন কিনেছিলা যে দাম দিয়ে, সেই দামে কি বিক্রি করতে পারবা না। তাহলে এই যে তোমার দামটা কমে গেল এই বইটার, তুমি কি দেখতে পাইছো চোখে? কিন্তু দেখতে পারো নেই, বাট দামটা কমে গেছে। তো এইটাই হচ্ছে অদৃশ্যমান লেনদেন। আশা করি বুঝতে পারছো। এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে দ্বিতীয় অধ্যায়ে। এই কোশ্চেনটা তোমাদের পড়ায় বলে দিলে অবশ্য তোমরা বুঝতে পারবা। দেখো, প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়, কিন্তু প্রত্যেকটি লেনদেনই ঘটনা। খুব ইম্পর্টেন্ট, একটু বোঝার চেষ্টা করো। এটা একটা উক্তি, এই উক্তিটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়, কিন্তু প্রত্যেকটি লেনদেনই ঘটনা। আমরা একটু উত্তরটা পড়ার চেষ্টা করি। দেখো, যে ঘটনা দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে লেনদেন এবং ঘটনা উভয় বলে। দেখো, আমরা এখানে দুটো জিনিস বুঝবো খুব ভালোভাবে, যে আসলে ঘটনা কি এবং মানে লেনদেনের সাথে ঘটনার সম্পর্কটা কি, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়, আবার কিন্তু প্রত্যেকটি লেনদেনই কিন্তু আবার কি ঘটনা, বুঝতে হবে কিন্তু সম্পর্কটা। সাপোজ আমরা যদি বলি যে যেমন আমি আমার প্রতিষ্ঠানের আমি এক কর্মচারীকে 5,000 টাকা বেতন দিলাম, 5,000 টাকা কি দিলাম, তাকে বেতন দিলাম।
এই বেতনটা কিন্তু যখন আমি তাকে প্রদান করলাম তখন কিন্তু এটা একটা ঘটনা ঘটে গেল। এটা কি ঘটলো? একটা ঘটনা ঘটে গেল, ঠিক আছে? তাহলে এইটা যদি ঘটনা ঘটে যায় তাহলে কী হবে বলো তো দেখি? যদি ঘটনা ঘটে যায় তাহলে এটা কি হবে? লেনদেন হবে, তাই না? এটা একটা লেনদেন হবে। আচ্ছা, তাহলে কি বোঝাচ্ছে দেখো, আবার একটা পণ্য আমি বিক্রয় করলাম, আমি একটা পণ্য এখন বিক্রয় করলাম 2000 টাকাতে, হ্যাঁ। তারপর আবার আমি একটা আসবাবপত্রর উপর অপচয় ধার্য করা হলো। অপচয় কথার অর্থ হচ্ছে এই যে কিছুক্ষণ আগে বললাম যে আমি একটা বই কিনেছি, এটা একটা সাপোজ যে এটা একটা আমার আসবাবপত্র, বা একটা তুমি চেয়ার কিনে এনেছো বাসায়, চেয়ারটা কিনে এনেছো, চেয়ারটা কিছুদিন ইউজ করার ফলে এটার একটা অপচয় হচ্ছে, মানে একটা অপচয় হচ্ছে, তুমি যে ব্যবহার করছো এই কদিন, এটা একটা অপচয় হয়েছে না? তো এই যে অপচয়, এই অপচয়টা ধার্য করা হয়েছে। ধরো যে তুমি চেয়ারটা কিনে আনছো 2000 টাকা দিয়ে, এখন চেয়ারটার মূল্য হচ্ছে 1500 টাকা, এটা একটা অপচয়। তো আমি যে তিনটা কথা বললাম, তিনটা কথা কী কী বললাম আমি আরেকবার তোমাদের বলবো। যে বেতন প্রদান করা হলো 5000 টাকা, পণ্য বিক্রয় করা হলো 2000 টাকা, বা হ্যাঁ 2000 টাকা, আসবাবপত্রের ওপর করা অপচয় ধার্য করা হলো 500 টাকা। এই যে তিনটা কথা বললাম, এই তিনটি আর্থিক ঘটনা দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান পরিবর্তন হয়। সাপোজ আমার প্রতিষ্ঠানে আমি বেতন প্রদান করেছি, আমি আমি কি হচ্ছে পণ্য বিক্রয় করেছি, আমি হচ্ছে আমার আসবাবপত্রের ওপর অপচয় ধার্য করেছি। এই সকল যে তিনটা কথা বললাম, এই তিনটা কথা দ্বারা আমরা বুঝতে পারতেছি আমার আর্থিক অবস্থা কি হয়েছে, পরিবর্তন হয়েছে, আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তাই এগুলোকে আমরা কি বলতে পারি? লেনদেন বলতে পারি, হ্যাঁ। কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটাই কি ঘটনা। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, অপর পক্ষ, আরেক পক্ষ দেখো, ম্যানেজার নিয়োগ করা হলো এত টাকার, ধরো যে এখানে দিয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ধরো 10 লক্ষ টাকার, হ্যাঁ, একজন ম্যানেজার নিয়োগ করা হলো। তো তারপর বলছে পণ্যের অর্ডার ফরমায়েশ করা হলো, কর্মচারী মারা গেল, এই সকল বিষয়, এই যে ম্যানেজার নিয়োগ করা হলো এত টাকার যে ম্যানেজার নিয়োগ করলাম, এটা কিন্তু মূলত একটা ঘটনা যদি হয়ও, এটা যদি একটা ঘটনাও, যদিও বা একটা ঘটনা, কিন্তু তাতে কিন্তু খুব একটা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি। মানে তুমি বলতে চাচ্ছ, আমি যেখানে বললাম যে ম্যানেজার নিয়োগ করা হলো 10 লক্ষ টাকা, মানে 10 লক্ষ টাকা বাজেটের মধ্যে ম্যানেজার নিয়োগ করা হয়েছে, তাকে কিন্তু বেতনটা দেওয়া হয়নি এখনও, ম্যানেজারকে এখনও কিন্তু বেতনটা দেওয়া হয়নি। ম্যানেজার নিয়োগ করা হয়েছে 10 লক্ষ টাকা বাজেটের ওপর, মানে তাকে বেতন করা হবে এক সময়, কিন্তু দেইনি তাকে আমি টাকা। আরেকটা বিষয় দেখো, পণ্যের অর্ডার ফরমায়েশ করা হলো। পণ্যের অর্ডার ফরমায়েশ করার করার অর্থ হচ্ছে আমার কাছে তিনি অর্ডার করেছিলেন, অর্ডার করে তিনি অর্ডারটা ক্যান্সেল করছেন, সঙ্গে সঙ্গে তিনি অর্ডারটা আমাকে ক্যান্সেল করছেন। সাপোজ 2000 টাকার একটা অর্ডার করেছিলেন, সঙ্গে সঙ্গে তিনি 2000 টাকার অর্ডারটা আমাকে ক্যান্সেল করে দিলেন। আমি কোনো ধরনের মানে তাকে অর্ডার মানে প্রোডাক্টটা দেওয়ার কোনো পদক্ষেপ নেইনি, তার আগে তিনি আমাকে ক্যান্সেল করে দিয়েছেন। পণ্যের যে অর্ডার সেটা ফরমায়েশ করছেন, তাতে আমার কোনো লাভ ক্ষতি হলো না, হ্যাঁ। তাতে আমার কোনো ধরনের কি মানে আমার একটা ঘটনা ঘটে গেছে, বাট আমার কোনো ধরনের লেনদেন হইলো না, বোঝার চেষ্টা করো কিন্তু। তারপর দেখো কর্মচারী মারা গেল। সাপোজ তোমার একজন কর্মচারী প্রতিষ্ঠানে কাজ করতেছে, আমার কোথায় যদি একদিন না একদিন তো মারা যাবই, যদি মারা গেলাম, এই প্রতিষ্ঠানের কি খুব একটা ক্ষতি হবে, বা এই প্রতিষ্ঠান কি চলবে না? চলবে, হয়তো টিচার ম্যানেজ করতে একটু মানে সমস্যা হতে পারে, বা টিচার নিয়ে আসতেও সমস্যা হতে পারে, বা এটা কিন্তু এটা কি হবে, এটা কিন্তু ঘটনা হলেও এটা কিন্তু লেনদেনের মধ্যে পড়বে না, প্রতিষ্ঠানের সাথে লেনদেনের মধ্যে পড়বে না, হ্যাঁ। তো এটা হচ্ছে বিষয় যে প্রত্যেকটি ঘটনা আমার কি লেনদেন নয়, কিন্তু প্রত্যেকটি লেনদেনই আবার কি ঘটনা, এটা মনে রাখতে হবে তোমাদের। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, 2 অধ্যায় তেমন কিছু নাই, আমরা 3 অধ্যায় চলে যাই, হ্যাঁ। আমি চেষ্টা করতেছি 3 অধ্যায়ে যতটুকু তোমাদের দেখানোর। 3 অধ্যায়ে একটা প্রশ্ন আছে, এটা মূলত একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা দুতরফা দাখিলা পদ্ধতি কি? প্রতিটি লেনদেনের দুটি পক্ষ বা হিসাব খাত থাকে, একটি পক্ষ সুবিধা গ্রহণ করে এবং অপর পক্ষ সুবিধা প্রদান করে। কিছুক্ষণ আগে তোমাদের দ্বৈত সত্তা পড়াইছিলাম, দ্বৈত সত্তায় যে প্রশ্নটা তোমাদের অ্যান্সার বলছিলাম দ্বৈত সত্তায়, ঠিক তেমনি এখানেও দুতরফা দাখিলা পদ্ধতিতেও সেম একই অ্যান্সার হবে, হ্যাঁ।
মানে উত্তরটা কী হবে? একই হবে। মানে প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকবে বা হিসাব খাত থাকবে, দুটি পক্ষ, একটি পক্ষ আমার কী করবে? সুবিধা গ্রহণ করবে, আর একটি পক্ষ সুবিধা প্রদান করবে। আচ্ছা, দুতরফা দাখিলা পদ্ধতি কে উদ্ভাবন করেন? আমাদের হিসাব বিজ্ঞান যিনি আবিষ্কার করেছেন এই দুতরফা দাখিলা পদ্ধতিও তিনি আবিষ্কার করেছেন, তার নাম হচ্ছে লুকা ডি প্যাসিওলি। এটাকে ইংরেজিতে বলা হয় ডাবল এন্ট্রি সিস্টেম। দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কি? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি হলো লেনদেনের সংশ্লিষ্ট পক্ষসমূহ বা হিসাব খাতকে যে পরিমাণ অঙ্ক দ্বারা একটিকে ডেবিট এবং অপরটিকে ক্রেডিট হিসেবে কি করা হয়? বিশ্লেষণ করে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। আমি একটু বুঝাই দিই তোমাদের, হ্যাঁ। আচ্ছা দেখো, দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতিটা হচ্ছে একটা পক্ষকে ডেবিট ধরতে হবে, আরেকটা পক্ষকে ক্রেডিট ধরতে হবে। যে পক্ষ আমার সুবিধা গ্রহণ করতেছে সে পক্ষ হবে ডেবিট, এবং যে পক্ষ সুবিধা প্রদান করতেছে সে পক্ষ হবে ক্রেডিট। আমি যে বইয়ে হিসাব করব সেই বইটাতে এক সাইডে থাকবে ডেবিট এবং এক সাইডে থাকবে ক্রেডিট। ডেবিটের মধ্যে আমার ডেবিটের হিসাব থাকবে, ক্রেডিটের মধ্যে আমার ক্রেডিটের হিসাব থাকবে। ডেবিট হয়েছে আমার, ধরো যে আমি সুবিধা গ্রহণ করেছি, কি সুবিধা গ্রহণ করেছি? ধরো আমি 1000 টাকার সুবিধা গ্রহণ করেছি, ডেবিটের মধ্যে এই টাকাটা উল্লেখ করতে হবে। ক্রেডিটের মধ্যেও সেম একইভাবে টাকা উল্লেখ করতে হবে। ক্রেডিটের মধ্যে যিনি প্রদান করেছেন, ক্রেডিট মানে কি? যিনি সুবিধা প্রদান করেন, তাহলে তাকে তিনি কত প্রদান করেছেন? ওই সেম 1000 টাকা প্রদান করেছেন সুবিধা। আমি 1000 টাকার সুবিধা গ্রহণ করেছি, তিনি 1000 টাকার সুবিধা প্রদান করেছেন। এটাই হচ্ছে মূলত হিসাব বিজ্ঞানের খাতা এইভাবেই উল্লেখ করতে হয়। ওকে, আচ্ছা দেখো তো ডেবিট ও ক্রেডিট বলতে কি বোঝায়? ঘুরে ফিরে সেম একই প্রশ্ন, তোমরা পড়ে নিবা। ডেবিট হচ্ছে আমার কি, যিনি যে পক্ষ সুবিধা গ্রহণ করে সেটা হচ্ছে ডেবিট, এবং যে পক্ষ সুবিধা প্রদান করে সেটা হচ্ছে ক্রেডিট। এটা পড়ে নিবা। আমি সর্বোপরি বলি যে এখানে তৃতীয় অধ্যায়ে তেমন খুব একটা মানে বোঝানোর মতো প্রশ্ন নাই, তোমরা নিজেরাই পড়লে বুঝতে পারবা ইনশাল্লাহ। খুব কম প্রশ্ন আছে তৃতীয় অধ্যায়ে। আর এখানে দুতরফা দাখিলা পদ্ধতি একতরফা দাখিলা পদ্ধতি থেকে উন্নত কেন, এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট, তোমাদের এটা একটু বলি। দুতরফা দাখিলা পদ্ধতি এবং একতরফা দাখিলা পদ্ধতি থেকে উন্নত কেন? দুতরফা দাখিলা পদ্ধতিতে খুব সহজেই আমরা লেনদেনের মানে হিসাবটা একসাথে আমরা করতে পারবো। দেখো, দিন শেষে গিয়ে আমরা জানতে পারবো ডেবিট আমার কত, ক্রেডিট আমার কত, একই পেজের মধ্যে, মানে একই ফোল্ডারে, একই ধারায় আমরা বুঝতে পারবো। এইটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি উন্নত একতরফার থেকে, যাতে আমরা ডেবিট এবং ক্রেডিটটা খুব সহজেই বের করতে পারি। মানে হিসাব করতে 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 শেষে গিয়ে আমাদের ডেবিট আসছে এত টাকা, ক্রেডিট আসছে আমার এত টাকা, একবারেই আমরা বুঝতে পারতেছি। এইটা হচ্ছে দুতরফা থেকে একতরফা উন্নত, সরি একতরফা থেকে দুতরফা উন্নত। ওকে, আচ্ছা তাহলে আমরা আজকে 3 অধ্যায় পর্যন্ত রাখি। হ্যাঁ, আমি ইনশাল্লাহ 4র্থ অধ্যায়ে একটা বিষয় আছে এখানে, আমি চাই তোমরা এই বিষয়টা বাসায় মুখস্থ করবা। আমি একটু দেখাই দিই তোমাদের। 4র্থ অধ্যায়ের একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যাদের হক বই আছে, আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করো, হক বই কি সবার আছে নাকি টেকনিক্যাল বই? টেকনিক্যাল বইও আছে, এটা খুঁজলে পেয়ে যাবা। আর এস আছে হক 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 ওকে আচ্ছা ঠিক আছে, যাদের হক আছে, হ্যাঁ তোমরা কাইন্ডলি এই ছকটা খুঁজে পাবা তোমরা হচ্ছে 39 পৃষ্ঠায় এই ছকটা হিসাবসমূহ বা হিসাবের স্বর্ণসূত্র, আমার নাম স্বর্ণ, সেই স্বর্ণসূত্র। হ্যাঁ দেখো, এটা ভালো করে দেখো একটু, যে হিসাবের স্বর্ণসূত্র এই ছকটা দেখো ভালো করে,
লক্ষ্য করো, এই ছকটা তোমরা খুঁজে বের করবা, খুঁজে বের করে এই ছকটা মুখস্থ করবা যে করে হোক, ঠিক আছে। আর এটা তোমরা মনে হয় সংক্ষিপ্তেও পেয়ে যাবা, তোমরা যদি চতুর্থ অধ্যায়ে সংক্ষিপ্তে আসো, সংক্ষিপ্তেও তোমরা এটা পেয়ে যাবা। হ্যাঁ, সংক্ষিপ্তেও আছে, এটা সংক্ষিপ্তে আছে। বুক কিপিংয়ের স্বর্ণসূত্র উল্লেখ করো, বা উল্লেখ করে বিভিন্ন শ্রেণীর হিসাবে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার নিয়মাবলী। বুক কিপিং এর স্বর্ণসূত্র দেখো, বুক কিপিংয়ের স্বর্ণসূত্র ছক, এই যে ছকটা, এই ছকটা সবার মুখস্থ চাই, একদম ঝরঝরা করতে হবে। ম্যাথ করতে গেলে এই ছকটা লাগবেই। যাদের টেকনিক্যাল বই আছে তোমরা খুঁজে বের করবা, এইভাবে খুঁজে বের করবা বুক কিপিংয়ের সূত্র। যাদের টেকনিক্যাল আরএস আছে তোমরা কাইন্ডলি এটা এই ছকটা খুঁজে বের করবা এবং এই ছকটা মুখস্থ করবা, একে মুখস্থ কণ্ঠস্থ ঠোঁটস্থ মানে যা যা করতে হবে সব করবা। কারণ এই ছকটা যাদের মুখস্থ হবে না তাদের কাছে আসলে ম্যাথগুলো চোখে মুখে সর্ষে ফুল দেখবা, আর কিছু বুঝবা না। তোমরা কি খুঁজে পেয়েছো? যদি খুঁজে পাও একটু কাইন্ডলি কমেন্ট করো, আমি শেষ করে দিব। তাহলে চতুর্থ অধ্যায়ে আমি তেমন কিছু পড়াইলাম না, জাস্ট আমি ছকটা তোমাকে দেখাই দিলাম, এই ছকটা তুমি মুখস্থ করবা। ছকটা কীভাবে মুখস্থ করবা আমি একটু বলি। হ্যাঁ, এখানে হিসাবসমূহ আছে, একটু দেখাই দিই তোমাকে। এক সাইডে আছে হিসাবসমূহ, দেখো এই ছকটার মধ্যে এই দিকে আছে হিসাবসমূহ আর এদিকে আছে নিয়মাবলী। হিসাবসমূহের দিকে তাকাও, হিসাবসমূহে দেখা যাবে যে ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। ব্যক্তিবাচক হিসাবের মধ্যে থাকবে সুবিধা গ্রহণকারী, সুবিধা প্রদানকারী। সুবিধা যিনি গ্রহণ করেন তিনি হচ্ছে ডেবিট, সুবিধা যিনি প্রদান করেন সেটি হচ্ছে ক্রেডিট। তারপরে সম্পদবাচক হিসেবে থাকবে হচ্ছে সম্পদ বৃদ্ধি পেলে হবে ডেবিট, সম্পদ তোমার যদি কমে যায় বা হ্রাস পেলে হবে ক্রেডিট। তারপরে নামিক হিসাব, নামিক হিসেবে থাকবে হচ্ছে ব্যয় ও লোকসান, ব্যয় ও লোকসান হলে হবে ডেবিট এবং লাভ ও আয় ও লাভ হলে হবে ক্রেডিট। এইভাবে পড়বা। প্রথমে ব্যক্তিবাচকে যিনি সুবিধা গ্রহণ করেন তিনি ডেবিট, সুবিধা যিনি প্রদান করেন সেটি ক্রেডিট। সম্পত্তিবাচক, সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, সম্পত্তি যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। তারপরে হচ্ছে নামিক হিসাব, নামিক হিসাবে ব্যয় ও লোকসান যদি হয়, মানে তোমার যদি ক্ষতি হয়, মানে ব্যয় এবং ক্ষতি হয় তাহলে হবে সেটা ডেবিট, এবং লাভ এবং আয় হলে হবে ক্রেডিট। ওকে, এইভাবে তোমরা পড়বা, ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া রাখিও। তোমাদের পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাসে, এবং অ্যাকাউন্টিং পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের ম্যাথ করানো। পরবর্তী ম্যাথ হবে তোমাদের জন্য জাবেদা একটা ম্যাথের নাম। তো এই ম্যাথটা আমরা পরবর্তী ক্লাসে করবো ইনশাল্লাহ। আর এই ম্যাথটা হবে আমাদের পেইড গ্রুপে। আমি বরাবরের মতোই তোমাদেরকে আমি বলতেছি না যে তোমরা আমাদের কোর্সে ভর্তি হও, না, আমি আর বলতেছি না। যদি ক্লাস থেকে ভালো লাগে, আমাদের এফোর্ট, আমাদের যে তোমাদের যেটা দিচ্ছি আমরা, এটা যদি তোমাদের কাছে ভালো মনে হয় বা তোমাদের কাছে গ্রান্টেড হয় তাহলে তোমরা আমাদের কোর্সে ভর্তি হও। ওকে, আমরা আমাদের জায়গা থেকে তোমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি ভাই, এখানে আর কিছু বলার থাকে না। আমাদের ছোট প্রতিষ্ঠান, হ্যাঁ, তো এই অবস্থায় যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।